সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? এই রমজানে নিশ্চয়ই অনেক ভালো আছেন। আপনি ভালো থাকেন এই প্রত্যাশা রেখেই শুরু করছি রমজানে কর্মজীবী নারী অনুষ্ঠানটি, যে অনুষ্ঠানের নিবেদক পূর্বাচল হাভেলি সিটি। পুরো অনুষ্ঠান জুড়ে আমি থাকছি উম্মে সাবেরিনা, আর আমার সঙ্গে রয়েছেন আজ একজন কর্মজীবী নারী, যিনি তার সমাজ, পরিবার আর কর্মস্থল সামলে কিভাবে কর্মঘণ্টা পরিকল্পনা করেন সেটি শুনব। চলুন পরিচিত হই আজকের অতিথির সাথে। আপা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি আপু, আপনি ভালো? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপু, মূল আলোচনায় যাবার আগে আপনার পরিচয়টা যদি আপনি নিজেই দেন। ধন্যবাদ আপু। আমি রুমন রুমা, আমি একজন উদ্যোক্তা, আমি একজন রন্ধনশিল্পী, আমি একটা সংগঠনের অংশীর সদস্য, এবং আমি বাংলাদেশ নারী লেখক সোসাইটির একজন সদস্য, আর পাশাপাশি আমি একটা টিভি চ্যানেলের লেডিস ক্লাবের সদস্য। আচ্ছা, অনেকগুলো পরিচয়, সবটা নিয়েই কথা বলবো। তারপর যেহেতু রমজান মাস চলছে, তো রমজানে আপনার দিনের শুরুটা কিভাবে হয় শুরুতেই যদি জানতে চাই। শুরুটা তো অবশ্যই নামাজ দিয়ে, যেহেতু আমাদের সেহরি খাওয়ার পর নামাজটা শুরু হয়ে যায়, নামাজের ওয়াক্ত চলে আসে, তো নামাজ দিয়েই সকালটা শুরু। এই নামাজ পড়তে পড়তেই তো সূর্য উঠে যায়, বেলা উঠে যায়, একটু কোরআন তেলাওয়াত করি, তারপর আর একটু রেস্ট নেই, একটু রেস্ট নিয়ে তারপর এই তো কর্মস্থলে যাওয়া শুরু হয় আমার। আচ্ছা, এই কাজের সাথে যুক্ত আছেন কত বছর? এটা আমি একটা জব করতাম 2001 থেকে 2011 পর্যন্ত একটা জব করেছি। তারপর আমার ছোট ছেলে অসুস্থ হলে জবটা ছেড়ে দিই। আচ্ছা, ছেড়ে দিলে তখন তো আমার মা আসলে চান না যে মেয়েরা ঘরে বসে থাক। আচ্ছা, পরে এই যে আমি বুটিক্সের কাজ শুরু করি, এটা 2011 থেকে। 11 থেকে। আচ্ছা, প্রায় এক তো যুগেরও বেশি। হ্যাঁ, তবে ওটা আমি ধরি ছাড়ি এরকম, মানে সবসময় করা হয়ে ওঠে না, সংসার দুটো বাচ্চা সামলে হয়ে ওঠে না। এটাতে আমি মনোযোগী হই 21 সাল থেকে। করোনার সময় যখন ঘরে আটকে গেলাম, তখন থেকেই মনে হলো যে আসলে স্থায়ীভাবে কিছু একটা করা দরকার, এবং তখন থেকেই আমি কাজটা শুরু করি। আচ্ছা আচ্ছা, কেমন সাড়া পাচ্ছেন? আলহামদুলিল্লাহ ভালো, তবে বর্তমানে কিন্তু ব্যবসার বাজারটা একটু মন্দা, সেই তুলনায় মোটামুটি ভালো যাচ্ছে। এই যে রমজান মাস চলছে, আবার যদি একটু রমজানের দিকে তাকাই, তো কাজ করছেন, পাশাপাশি কর্মস্থলে রয়েছেন, সবটা মিলিয়ে আসলে রমজানটা কিভাবে অতিবাহিত হচ্ছে? যদি বলি আপনার সেহরি বা ইফতারের খাদ্যাভ্যাসটা কেমন? আমি তো একটু আগেই ডায়েট করতাম, কিন্তু এখন খুব একটা করি না। রমজানে হচ্ছে আমি অবশ্যই একটু জুস টাইপ কিছু রাখি, পানি জাতীয় খাবারটা রাখি, যেমন একটু পুদিনা পাতার শরবতটা, তারপর তরমুজের জুস। আচ্ছা, তারপর আমি একটা নিজস্ব কিছু কিছু জুস তৈরি করি। আবার ওই আপনি বলছিলেন আপনি রন্ধন শিল্পীও, আমাদের জন্য কিছু টিপস দেন। আসলে মেয়েরা খুব এনার্জেটিক থাকতে পারে কিভাবে সারাদিন কাজ করেও? সুস্থতা তো আসলে অবশ্যই আমি মনে করি খেজুরটা তো থাকবেই, খেজুরের পাশাপাশি ফ্রুটস ককটেল, যেটা এই ফ্রুটস, বিভিন্ন ফ্রুট মিক্সড ফ্রুটসটা, এটা থাকলে মেয়েদের জন্য একটু হেলদি হবে। মেয়েদের না, এটা সবার জন্যই ভালো। তারপর আমি ওই যে চিরা, দই চিরাটা, তারপর এমনি লিকুইড দুধ দিয়ে, চিরা দিয়ে, কলা দিয়ে, আচ্ছা, এটা একটু আমার মনে হয় যে এটা খুবই পুষ্টিকর একটু খাবার। ভাজা পোড়াটা একটু কম খাই আমরা, পানি জাতীয়, যখন এই তরমুজটা আমরা খেতে পারি, সিজনেবল ফ্রুটসটা, তো আনারসের জুস একটু খেলাম, এই জাতীয় খাবারগুলো আমার খেলে আমার মনে হয় যে আমরা একটু ঠিক থাকবো, সুস্থ থাকতে পারে, এনার্জেটিক থাকতে পারে। আসলে ফলের তো কোনো বিকল্প নেই। দুধ, ডিম, ফল, খেজুর, এগুলোর আসলে কোনো দুধটা তো রেগুলারই আমার মনে হয় সেহরির সময় এক গ্লাস দুধ খেলে এনাফ, আর কিছু লাগে না। দুটো কলা, দুটো ডিম সিদ্ধ, এক মগ দুধ, আমি মাঝে মাঝে খাই এটা। আচ্ছা আচ্ছা, মানে কার্ব ছাড়া, কার্বোহাইড্রেট ছাড়া, এগুলো কিন্তু প্রোটিন দিচ্ছে, এনার্জি দিচ্ছে, ক্যালসিয়াম দিচ্ছে, সব দিক থেকে আমি মনে করি। কারণ 40 পরে গিয়ে দেখা যায় মেয়েদের কিন্তু বিভিন্ন ধরনের প্রবলেম শুরু হয়ে যায়। এগুলোকে মেনটেন করতে হলে আগে থেকেই আসলে স্বাস্থ্য ঠিক রাখার জন্য যে পরিকল্পনাটা প্রণয়ন করা দরকার। তো এখন ঈদকে সামনে রেখে তো কাজের ব্যস্ততা রয়েছে, একদম চাঁদরাত পর্যন্ত, নাকি? চেষ্টা করি যে ডিফারেন্ট কিছু রাখার। তো আমি এই মানে আমার নিজস্ব প্রোডাকশন জন্য আমার ওই তার সকালবেলা উঠে ওই তাড়াহুড়াটা থাকে না যে এখনই যেতে হবে শপে। আমি 3টার পর যাই, আবার ওয়াকিং ডিস্টেন্সে আমি বাসায় এসে ইফতার করি, আবার যাই। তো আমার বড় ভাই থাকেন ওখানে, আমরা দুজন মিলে একটু চেষ্টা করি ডিফারেন্ট কিছু নিয়ে আসার। আচ্ছা, আমার কালেকশনে শুধু দেশীয় ড্রেস যে তা না, আমার ইন্ডিয়ান থাকে, পাকিস্তানি থাকে। আচ্ছা, তো আমরা এগুলোও কিছু রাখি কালেকশনে। আর ব্যস্ততা তো একটু থাকেই, সবসময় থাকবেই ব্যস্ততা, এর মাঝে দিয়ে চলতে হয়।
তো আমি মাঝে মাঝে হলো ইয়ে করি, ওই ধানমন্ডিতে যাই আমি। আমার এক ফ্রেন্ড, ওর ওখানে কালেকশনগুলো একটু এক্সেপশনাল। আচ্ছা, তো আমি নিজে থেকে নিজে চুজ করে নিয়ে আসি ওখান থেকে। তাহলে কোন কাপড়গুলোর চাহিদা বেশি, ইন্ডিয়ান, পাকিস্তানি না বাংলাদেশি নিজেদের তৈরি? এটা তো আসলে ম্যান টু ম্যান ভেরি করে, আমি একরকম, আরেকজন আরেকরকম, থার্ড পার্টি আরেক রকম। তবে ইন্ডিয়ান থ্রি পিসগুলো যায় ভালো, চলে ভালো। আচ্ছা আচ্ছা। এবারে যদি আবার একটু রমজানের দিকে ফিরি, রমজানে আসলে আপনার স্বাস্থ্য ঠিক রাখার জন্য কোনো শরীরচর্চা করা হয় কি? আমি আসলে রমজান মাসে জিমে যাই না, আমি জিমে যাই কিন্তু রমজান মাসেই আমি অফ রাখি। এটা কি সব মেয়েদেরই অফ রাখা দরকার, আপনি কি বলবেন? না, সব মেয়েদের অফ রাখা দরকার না, কারণ যারা একটু বেশি হেলদি, যারা মানে মানে আছে না কিছু একদম এক্সেস লেভেলের, হ্যাঁ এক্সেস লেভেলের, তাদের চালিয়ে যাওয়া উচিত। ওনাদের আমার মনে হয় যে এটা কন্টিনিউ করা দরকার। আচ্ছা, সব সময় আমার মতো যারা, মানে আমি তো খুব বেশি মোটাও না আবার শুকনাও না, তা আমি মাঝে মাঝে ধরি ছাড়ি, কখনো মানে কন্টিনিউ হয়তো 7 দিন গেলাম, আবার হয়তো 5-6 দিন গেলাম না, এরকম। আর রমজান মাসে আমি টোটালি যাই না। আচ্ছা, আপনি যেহেতু রন্ধন শিল্পীও, রান্নাটা তো একটা শিল্প, শিল্পের পর্যায়ে নিয়ে এসেছে রান্নাকে, আপনার রন্ধন শিল্পী, তো যদি একটু সংক্ষেপে কয়েকটা রেসিপি জানতে চাই এই রমজানে, খুব সহজেই এনার্জি দেবে, পাশাপাশি অল্প সময়ে তৈরি হবে, যারা আমার কর্মজীবী বোনেরা রয়েছেন তাদের উদ্দেশ্যে যদি জানতে চাই যে তারা আসলে কি কি আইটেমগুলো পিক করতে পারে যেটা একটু অল্প সময়ের মধ্যে ঝটপট তৈরি হয়ে যাবে। আমরা সবাই তো আসলে একটু সময় বাঁচাতে চাই, তাই না? অবশ্যই, একটু রেস্ট নিতে চাই, বাইরে থেকে এসেই ঝটপট ইফতারটা করে, হয়তো ইফতারের পর নামাজ পড়ে একটু রেস্ট নিলাম, তো ইফতারিতে আসলে একটু তাড়াতাড়ি হয়ে যায় এমন প্রিপারেশন যদি আপনি আমাদেরকে দু একটা বলেন। চটপট করার জন্য ওই মিক্সড ভেজিটেবল যেটা চিকেন দিয়ে, আচ্ছা, এটা আমার মনে হয় খুব ঝটপট একটু করা যায়, অল্প মশলা দিয়ে, খুব বেশি মশলা না, অল্প মশলা দিয়ে মিক্সড ভেজিটেবল ওই চিকেন সহ যেটা, এটা একটা করা যায়। আবার তারপর কয়েক রকমের সবজি, একটা শুধু জিরা দিয়ে, তেল দিয়ে, আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা একটু করতে পারি। আর আমার মনে হয় যে চিকেন, শুধু চিকেন বল যেটা, ওই চিকেন বলটা একটু মশলা দিয়ে, হালকা মশলা দিয়ে, এটা বাচ্চারাও খুব পছন্দ করে এবং আমি নিজেও পার্সোনালি পছন্দ করি, এটাও আমি মাঝে মাঝে করি আর কি, অল্প সময়ের মধ্যে এটা হয়ে যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, বাহ, চমৎকার। নিশ্চয়ই। আর আমার হচ্ছে ওই রমজান ছাড়া আমি একটা স্পেশাল রেসিপি পারি, সেটা হচ্ছে লেমন কার্ড, লেবু ডিম চিনি দিয়ে। আমি রন্ধন শিল্পী হচ্ছে 2011 সালের পর থেকে। আচ্ছা, মানে খুব পাকা রাঁধুনি আগে যে ছিলাম তা না, আমার বিয়ের 11 বছর আমার মা শাশুড়ি সংসার চালিয়েছেন, মানে রান্নার সেক্টর দেখেছেন সেক্টরটা। আমি জব নিয়ে বিজি ছিলাম, বাচ্চাদের নিয়ে বিজি ছিলাম। আচ্ছা আচ্ছা, যখন আমি জবটা ছেড়ে দিলাম, বুটিক্স নিয়ে কাজ শুরু করলাম, তখন মনে হলো বাচ্চাদের ডিমান্ড ফিল আপের জন্য মনে হলো যে আমার এখন একটু রান্নার দিকে তাকানো দরকার। তখন থেকে একটু একটু করে শুরু করি। বর্তমানে আমি মোটামুটি কয়েকটা ভালো রান্না পারি আর কি, এবং সেটা আমার ছোট ছেলের কারণেই শেখা। আচ্ছা, তো লেমন কাটটা আমি খুব ভালো পারি, আর বিফ রেজালাটা ভালো পারি, আচ্ছা, আর অনিয়ন চিলি বিফটা পারি মোটামুটি। আচ্ছা, এই যে এত কিছু করছেন, এর মধ্যে ফ্যামিলি সাপোর্ট কেমন পান? মাশাআল্লাহ, আমার মায়ের সাপোর্ট আগাগোড়াই ছিল, এখনো আছে। পাশাপাশি আমার এক খালার কথা না বললেই হবে না, আমার আলমারা মিনু খালামণি, এখন আমি যে খালার কাছে থাকি, আচ্ছা, এই খালা সর্ব অবস্থায় আমাকে এত বেশি সাপোর্ট দেন এবং সব সময় আমাকে মনে হয় উনি ওনার দোয়ার মধ্যে রাখেন। মানে এই যে আজকে আসলাম, আমার মাথায় হাত বুলিয়ে দোয়া করে দিলেন, মানে এই খালামণির কথা আমি ভুলতে পারি না। মায়ের সাপোর্ট তো অবশ্যই আছে, পাশাপাশি এই আমার খালামণির কথা না বললেই নয়। আলমারা মিনু। আপনার সন্তানদের সাপোর্ট কেমন পান? আমার বড় ছেলে তো দূরে থাকে, ও কুষ্টিয়া ইউনিভার্সিটিতে পড়ালেখা করে। আমার ছোট ছেলে তো 19 সালে না ফেরার দেশে চলে যায়, একটাই ছেলে এখন। আমার বড় ছেলের খুব একটা চাহিদা নাই, সে মানে আমি যা দিব সে তাতেই সন্তুষ্ট, ওরকম খুব ডিমান্ড নাই এটা করে দাও ওটা করে দাও। আমার এটা ছিল আমার ছোট ছেলের। আচ্ছা, ছোট ছেলের কারণে করোনার সময়ে না, ওটা ছিল ওর 18 সালে ক্যান্সার ধরা পড়ে, 19 সালে চলে যায়। আচ্ছা, ওর 9+ ছিল বয়সটা, ও একটা ইংলিশ মিডিয়াম স্কুলে পড়তো। আচ্ছা, একদম ছোট ছেলে। আচ্ছা, 18 সালে ধরা পড়ে, 19 সালেই ও চলে যায়। আচ্ছা, আর ও একটা ইংলিশ মিডিয়াম স্কুলে পড়তো। তো ওর একটা মানে প্রতিদিন টিফিনে একটা ডিমান্ড ছিল, মামনি আজকে এটা বানিয়ে দাও, আজকে ওটা বানিয়ে দাও। আচ্ছা, আর ওই মোটু পাতলু দেখতো, কি যেন কার্টুন দেখতো অনেকগুলো, ওখানে কিছু কিছু খাবার থাকতো, বলতো তুমি কি এটা বানাতে পারো, এটাকে বানাতে পারো? আপনি বানিয়ে দিতেন? আমি চেষ্টা করতাম, ওরকম হতো না, আমি চেষ্টা করতাম। আচ্ছা,
তো তখন থেকেই আমার রান্নার প্রতি আগ্রহটা আরো বেড়ে গেল, যে বাবুর মানে এত ওর অনুপ্রেরণায়, হ্যাঁ হ্যাঁ তাই না? বলতে ছোট্ট গেলে বাবুর ছোট্ট বাবুর, অনুপ্রেরণায়। হ্যাঁ ওর এখন অনুপ্রেরণা। তো নিশ্চয়ই অনেক খারাপ লাগে না যে ও নেই, কিন্তু আপনি তো একজন রন্ধনশিল্পী। একটু তো খারাপ লাগবেই। ওকে আমি সবসময় লালন করি আমার মাঝে। ও যে নেই এটা আমি মনে করি না, ও আমার সাথেই আছে, এরকম চেষ্টা করি সবসময়। আসলে ও এত ছোট একটা বাচ্চা, মাত্র 9 বছর বয়সে আমাদের 9 ছেলে প্লাস চলে ছিল, গেছে। 10-এ মাত্র 10-এ পড়েছিল। নিশ্চয়ই আল্লাহর মেহমান হয়ে ও খুব ভালো জায়গায় আছে। সবাই এই জন্য দোয়া করে ওর জন্য ভালোই থাকে। অবশ্যই অবশ্যই ওর জন্য তো অবশ্যই। আমি সবসময় মানে ওকে আমি দোয়ার মধ্যেই রাখি। আমি সব কাজই করি সব, এটাই তো মা। কিন্তু হ্যাঁ ও আমার মাঝেই থাকে সবসময়, অলওয়েজ। নিশ্চয়ই ও সর্বোচ্চ জায়গায় থাকবে জান্নাতের। আল্লাহ নিশ্চয়ই তাকে ইনশাআল্লাহ তার মেহমান করে নিয়েছেন এবং সে ভালো আছে। আপা, আমরা যদি একটু অন্য প্রসঙ্গে যাই, এই যে কাজ করছেন, এই কাজ নিয়ে আপনার কর্মপরিকল্পনা কি, যদি ভবিষ্যৎ পরিকল্পনা জানতে চাই? আমার আসলে আমি তো মেয়েদের ড্রেস নিয়ে কাজ করি, কিন্তু আমার ইচ্ছা, আমি ছোট ছেলের নাম নূর আসিন, আমার মাঝে মাঝে ইচ্ছা করে যে আমি ওর নামে যদি একটা ব্র্যান্ড বের করতে পারতাম। আমার পেজের নাম নূর আসিন ফ্যাশন। আচ্ছা। তো আমার মানে ভিতর থেকে একটা ইচ্ছা আছে যে আমি ইন ফিউচার নূর আসিন ফ্যাশন একটা ব্র্যান্ড যদি বের করতে পারতাম। এবং এটা তো খুব টাফ হবে আমার জন্য, আমি চেষ্টা করব এটা, আমার এই স্বপ্নটা যেন পূরণ করতে আমি চেষ্টা করব। ইনশাল্লাহ ইনশাল্লাহ। ইসলাম তো অবশ্যই নারীকে স্বাধীনতা দিয়েছে, বিধান দিয়েছে কাজ করবার, যে পর্দার মধ্যে থেকে ইসলামিক বিধিবিধান মেনে কেউ যদি ব্যবসা করতে চায়, চাকরি করতে চায়, সে করতে পারে। এই বিষয়ে আপনি কি বলবেন? এই বিষয়ে আমি তো বলবো আমাদের ধর্মটা খুব যে বেশি কঠিন এমন না। না। আমাদের ধর্মটা অনেক সহজ, এবং এটাকে একটু মেনে চললেই আমরা নারীরা অনেক শালীনতার মধ্যে দিয়ে আমরা কাজ করতে পারি। এবং আমি মনে করি প্রত্যেকটা নারীরই মানে খোলা না, নিজেকে মার্জিতভাবে সুন্দরভাবে রেখে ঢেকে চলাই ভালো। প্রত্যেকটা মেয়েদের পায়ের তলার মাটি কিন্তু শক্ত হওয়া দরকার, প্রত্যেকটা মেয়েরই। কারণ আমার কালকে কি হবে আমি বলতে পারছি না। আগামী দিনের জন্য আমার নিজেকেই আমাকে প্রস্তুত থাকতে হবে, এবং সেটা আমার শালীনতার মাঝে হতে হবে। আমাদের ধর্মে কিন্তু বলেননি যে তুমি ঘরে বসে থাকো বা হাজবেন্ডের ঘাড়ের উপর চেপে বসে থাকো। অবশ্যই আমি কিছু করতে পারি, আমার আল্লাহ পাক সবই দিয়েছেন, জ্ঞান বুদ্ধি হাত পা সবই দিয়েছেন, এবং সেটা মার্জিত ভদ্রভাবে শালীনতার মাঝে। আমি যদি মানে নিজেকেই বেশি উচ্ছৃঙ্খলতার মাঝে নিজেকে ছড়িয়ে দেই, তখন কিন্তু আমার বিজনেসও ভালো, আমি কাজে সফলতা আসবে না। কাজে আমি শালীনতার মধ্যে দিয়ে আমি সব কাজই করতে পারি, এটাই আমার কাছে মনে হয়। প্রত্যেকটা মেয়েরই নিজের সম্পর্কে আগে সচেতন থাকতে হবে। আর আমার মনে হয় যে আমিকে আগে বের করে নিয়ে আসতে হবে, যে আমার মাঝে কি আছে, আমি এটা পারবো কি পারবো না। যেটা আমার মাঝে সুপ্ত প্রতিভা অবশ্যই লুকায়িত আছে। কে কোন কাজে পারদর্শী বা কাকে দিয়ে কি হবে, এটা কিন্তু যার যারটা সে নিজেই বলতে পারবে। এই জন্য আমিটাকে ভিতর থেকে বের করে নিয়ে আসি, তারপর আমি ডিসাইড করি যে আমি কোন পথে যাব, আমি কোনটাকে সেট করে নিব, কোন সেটআপে আমি এগোবো, দেন মুভ করা দরকার। প্রত্যেকটা মেয়েরই আমি মনে করি এই কাজটা করা দরকার। একদমই তাই। আপু, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে, আমি যদি একটু জানতে চাই ছোট করে, যে আমার নারী দর্শকদের উদ্দেশ্যে আপনার যদি কিছু বলার থাকে। আমি অবশ্যই নারী দর্শকদের উদ্দেশ্যে বলবো যে ঘরে বসে থাকবেন না, নিজে কিছু একটা করেন। আমি নারী, আমি সবই পারি। যে রাঁধতে পারে, যে চুল বাঁধতে পারে, সে রাঁধতেও পারে। কাজে পায়ের তলার মাটি শক্ত করা প্রত্যেকটা নারীরই দরকার। প্রতিটা নারী যেন নিজেকে বের করে নিয়ে আসে, ঘরে নিজেকে লুকায়ে গুটায়ে যেন না রাখে। সবার উদ্দেশ্যে আমার এটাই বলা থাকবে। আপা, অনেক ধন্যবাদ। এত কর্মব্যস্ততার মধ্যেও আমাদের মাঝে এসেছেন, সময় দিয়েছেন, কথা বলে বেশ ভালো লাগলো। ধন্যবাদ আপু, আপনাকেও এবং মাই টিভি সবাইকে, ক্যামেরার সামনে পেছনে সবাইকে অসংখ্য ধন্যবাদ। অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, কথা বলছিলাম একজন কর্মজীবী নারীর সঙ্গে, নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে। আগামীকাল আবারও দেখা হবে একই অনুষ্ঠানে, একই সময়ে, অন্য কোনো অতিথিকে সাথে নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং মাই টিভির সাথেই থাকুন, এই আশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আমি উম্মে সাবরিনা। আল্লাহ হাফেজ।